আজকে আমরা বেসিক ইলেকট্রনিক্স এর উপর একটা স্পেশাল লাইভ ক্লাস করতে যাচ্ছি। আজকের এই ক্লাসে যে সকল প্রশ্ন আসবেই, আসার সময়টা সবচেয়ে বেশি, সেই সকল প্রশ্ন নিয়ে আমরা আজকের ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর এই আজকের ক্লাসটা আপনারা সবাই খুব বেশি মাত্রায় এনজয় করবেন এবং একটা ক্লাসে আমাদের বেসিক ইলেকট্রনিক্স এর সকল কিছু শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। পাপেল এডুকেশন শিক্ষকের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আজকে আপনাদের জন্য আরেকটা সুখবর, সেটা হচ্ছে আজকে আমরা বেসিক ইলেকট্রনিক্স এর উপর একটা স্পেশাল লাইভ ক্লাস করতে যাচ্ছি। এই সুপার সাজেশনটা কতটা গোছানো বা সাজানো, এটা যদি আপনি পড়েন বা দেখেন, আপনার নিশ্চয়ই পছন্দ হবে। ঠিক আছে? পছন্দ হওয়ার মতো একটা বিষয়। আপনি আপনার বইও হয়তো বা এরকম সাজানো গোছানো তথ্য রিলেটেড প্রশ্নগুলো পাবেন না স্যার। একটা ম্যাথ দেওয়া আছে, তো সেই ম্যাথের ব্যাখ্যাটা দেওয়ার জন্য একটু দেখেন এই প্রশ্নটা আসবেই লেখা আছে। আমরা অবশ্যই কালার কোডের ম্যাথ অনেক করছি। এখন কালার কোডের এই ম্যাথ গুলো আমরা জানি প্রতিবারই পরীক্ষা আসে, এটা যতগুলো স্টার দেওয়া মন চাই দিবেন আপনারা। এখন আপনি এই কালার কোডের ম্যাথ করতে গেলেন, সমস্যা নাই, আপনার বইয়ে কি কালার কোডের একটা ম্যাথ দেওয়া আছে। ঠিক আছে, ম্যাথটা করে দেওয়া আছে জাস্ট। কিন্তু আপনি যাতে এই ম্যাথটা নিজে নিজে করতে পারেন সেজন্য কিন্তু এখানে ধাপ করে দেওয়া আছে যে আপনি প্রথম ধাপে কি কাজ করবেন, দ্বিতীয় ধাপে কি কাজ করবেন, তৃতীয় ধাপে কি কাজ করবেন, এই রকম ভাবে কিন্তু সাজানো আছে। সো তাছাড়া একটা এই রেজিস্টরের ক্ষেত্রে কোন কালারের ভ্যালুটা কত, সেখানে এ টু জেড ভ্যালু এখানে দেওয়া আছে। ঠিক আছে? এবং সেখান থেকে আপনি ধাপ ওয়াইজ কিভাবে সলভ করতে পারবেন সেখানে এ টু জেড বিষয়গুলো দেওয়া আছে। অর্থাৎ একটা অঙ্ককেও সহজভাবে উপস্থাপন করা হয়েছে যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন। ঠিক আছে? এবং প্রত্যেকটা বিষয়ের আপনাকে যদি আমি চিত্রগুলো দেখাই স্যার, আপনি হয়তোবা এই চিত্রগুলো নিয়ে খুব ভয় পান, তাই না? যে একটা প্রশ্ন আমি কেমনে সাজাই লিখবো। সাপোজ এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় প্রায়ই আসে যে সমযোজী বন্ধন বলতে কি বোঝায়, কোভ্যালেন্ট বন্ড কি, চিত্র সহ জার্মেনিয়ামের কোভ্যালেন্ট বন্ডটা দেখাও। স্যার দেখছেন কত সুন্দর করে চিত্র অঙ্কন করে দেওয়া আছে। তো এরকম চিত্র যদি আপনি দেখেন আর একটু যদি ব্যাখ্যাটা পড়েন, আশা করি আপনার আয়ত্তে চলে আসার কথা। ঠিক আছে? আশা করি আপনার আয়ত্তে চলে আসার কথা। ঠিক আছে? তো এইরকম একটা সাজেশন যদি আপনার কাছে থাকে, আর কিছু লাগবে? আমি মনে করি না আপনাদের আর কিছু লাগার কথা আছে। তো আজকের এই ক্লাসে যে সকল প্রশ্ন আসবেই, আসার সময়টা সবচেয়ে বেশি, সেই সকল প্রশ্ন নিয়ে আমরা আজকের ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর এই আজকের ক্লাসটা আপনারা সবাই খুব বেশি মাত্রায় এনজয় করবেন এবং একটা ক্লাসে আমাদের বেসিক ইলেকট্রনিক্স এর সকল কিছু শেষ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। সো এরকম ভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা স্পেশাল করে সাজেশন রেডি করে রাখছি, যেগুলো আমাদের যে শিক্ষার্থী যারা আছে, আমাদের ভর্তিকৃত যারা শিক্ষার্থী তারা কিন্তু সকলেই সাজেশনটা পাচ্ছে। সো যারা সামনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে অনেক বেশি মাত্রায় চিন্তিত আছেন, তারা চাইলে আমাদের এই সাজেশন কোর্সটাতে যুক্ত হতে পারেন। এবং সাজেশন কোর্সে যুক্ত হয়ে গেলে আপনি সরাসরি কিন্তু আমাদের এই সুপার সাজেশনটা পেয়ে যাবেন, যে সুপার সাজেশনটা আপনি আপনার বইয়ের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এই সাজেশনটা থাকলে আপনার বইয়ের কোনো দরকার নাই। ঠিক আছে? এখানে প্রশ্ন আছে, এখানে আনসার আছে, কোনটা আসবে কোনটা আসবে না এ টু জেড মার্ক করে দেওয়া আছে। সো একটা সাজেশন পড়লে এ টু জেড সবকিছু কমন হয়ে যাবে। সো এই সাজেশন পেতে গেলে অবশ্যই আমাদের যে সাজেশন কোর্সটা আছে সেই কোর্সে যুক্ত হতে হবে। আর আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি আমরা যে পেজে লাইভটা নিচ্ছি সেই লাইভের মাধ্যমে, সেই পেজে আপনারা এসএমএস করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। অথবা একটু কথাটা বলে দেই, আপনারা আগে আমাদেরকে এই নাম্বারে, আগে আপনারা স্যার হচ্ছে এই নাম্বারে এসএমএস করতে পারতেন হোয়াটসঅ্যাপে, বাট এখন আপনারা এই নাম্বারে আমাদেরকে সরাসরি কল দিবেন। ঠিক আছে? যদি আপনার ইমার্জেন্সি বা ভর্তি সংক্রান্ত কোনো বিষয় থাকে তাহলে আপনারা স্যার সরাসরি আমাদেরকে এই নাম্বারে কল দিবেন। ঠিক আছে? সরাসরি এই নাম্বারে আপনি আমাদেরকে কল দিবেন। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করবেন না, কিন্তু এই নাম্বার হোয়াটসঅ্যাপ না। ঠিক আছে? যদি আপনার বিশেষ প্রয়োজন হয়ে থাকে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চান, তাহলে সরাসরি স্যার আপনি এই নাম্বারে আমাদের সাথে কলে যোগাযোগ করতে পারবেন। আর যদি আপনি আপনার কোনো কিছু জিজ্ঞাসা জানার প্রয়োজন থাকে, আপনি আমাদের ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজে সরাসরি এসএমএস করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও অ্যাপসটা ইনস্টল করে সেই অ্যাপস থেকে আপনি আমাদের কোর্স নিতে পারেন। আর হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা আছে, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই। ঠিক আছে? আপনারা যদি আমাদের সাথে কেউ হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে চান, তাহলে আমাদের এটা হচ্ছে নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল নাম্বার। সো আপনারা চাইলে সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারবেন। এই দুইটা বিষয় একটু মাথায় রাখেন। যদি আপনাদের কল করার প্রয়োজন হয়ে থাকে, কল করবেন, যে ইমার্জেন্সি কোনো প্রয়োজন, আমি কোনো কিছু জানতে চাই স্যার, তাহলে ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয় ইমার্জেন্সি প্রয়োজন হলে আপনি এই নাম্বারে আমাদের কল করতে পারেন। 01723 47 44 42, এই নাম্বারে আপনি আমাদের সাথে কল করতে পারেন। ঠিক আছে? আর যদি হোয়াটসঅ্যাপে আমাদের যে বিজনেস অ্যাকাউন্টটা আছে, সেটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট এইটা। ঠিক আছে? বর্তমানে 01329970489, ঠিক আছে, এই নাম্বারে আপনি আমাদের সাথে
হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারবেন, অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে আপনারা এই পেজের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট হতে পারেন, অথবা আমাদের যে প্লে স্টোর থেকে পাপেল এডুকেয়ার অ্যাপসটা আছে স্যার, এই পাপেল এডুকেয়ার অ্যাপসটা ইনস্টল করে সেখান থেকেও স্যার আপনি আমাদের কোর্সটা ক্রয় করতে পারবেন। এবং এই কোর্সটা যদি এখন ক্রয় করেন আপনার জন্য সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবে, কেননা সুপার সাজেশন কমপ্লিট করতে কিন্তু একটা সময় লাগবে। সো পরীক্ষার আর কয়দিন আছে বলেন? খুব একটা কিন্তু সময় নেই। আজকে কয় তারিখ স্যার? আজকে মেবি 26 তারিখ, তাই তো? সো এই যে 26 তারিখ আজকে, তাহলে এই 26 তারিখ আর কয়দিন আছে বলেন? এই দিকটা 4, ওই দিকটা 6, 10 দিনের মতো সময় আছে। আশা করি আপনি যদি সাজেশন গুলো পেয়ে যান, একটা গুছানো সাজেশন পেয়ে যান, তাহলে 10 দিনে কিন্তু প্রিপারেশনটা কমপ্লিট করা সম্ভব। ঠিক আছে? সো আশা করি আপনারা যুক্ত হবেন, এবং আপনারা যুক্ত হলে আমরা খুবই উপকৃত হব, এবং আমরা সবাই মিলে একসাথে আমরা প্রত্যেকটা সাবজেক্ট ডিপলি আলোচনা করার সুযোগ পাবো। ঠিক আছে? সো তাহলে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমরা আজকে যে আসবেই যে কোটেশন গুলো আছে, এই আসবেই কোটেশন যুক্ত প্রশ্নগুলো আলোচনা করব। আমরা একদম অতি সংক্ষিপ্ত থেকে স্যার আজকের ক্লাস আলোচনাটা শুরু করি। আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে, আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা একটু খেয়াল করেন, আমাদের প্রথম চ্যাপ্টার থেকে আলোচনা শুরু করি। আপনারা একটু এই যে লাল কালার যে মার্কিংটা আছে এটা খেয়াল করবেন, হ্যাঁ, এটা একটু খেয়াল করবেন। লাল কালারের যে মার্কিং গুলো আছে এগুলো একটু দেখবেন, আসবেই কথাটা লেখা আছে, তো এইগুলো একটু গুরুত্ব সহকারে পড়বেন। আমাদের সাজেশনের মধ্যে যেগুলো আসবেই কথা লেখা আছে গুরুত্ব সহকারে পড়তে হবে স্যার। ঠিক আছে? এখন কথা হচ্ছে, এই যে দেখেন আমাদের অতি সংক্ষিপ্ত 4টা কোশ্চেন দেওয়া আছে প্রথম অধ্যায়ের, এই 4টা থেকে স্যার একটা মাস্ট বি আপনার পরীক্ষা আসবে। ঠিক আছে? 2টাও আসতে পারে। এখন কি কি প্রশ্ন আছে স্যার? ইলেকট্রনিক্স বলতে কি বোঝায় এবং ইলেকট্রনিক ডিভাইস বলতে কি বোঝায়। এখন ইলেকট্রনিক্স মানে কি স্যার? আমরা এই যে বেসিক ইলেকট্রনিক্স পড়তেছি, ইলেকট্রনিক্স বিষয়টা কি? ইলেকট্রনিক্স হচ্ছে এমন একটা বিষয় বা বিজ্ঞানের এমন একটা শাখা, যে শাখায় সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ, তার আচরণ, এই সকল বিষয় নিয়ে আলোচনা করে। ঠিক আছে? তাহলে আমরা এখানে খুব সুন্দর একটা ডেফিনেশন দেওয়া আছে, দেখেন। বিজ্ঞানের যে শাখায়, এই যে ভ্যাকুয়াম টিউব, আগে ছিল ভ্যাকুয়াম টিউব, এখন এটার নতুন রূপ হচ্ছে সেমিকন্ডাক্টর। তো এই সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ, আচরণের ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করে, তাকে আমরা ইলেকট্রনিক্স বলে থাকি। ঠিক আছে? আর এই যে ইলেকট্রনিক্স এর যে নীতি, সেটার উপর বেস করে যে সকল ডিভাইস তৈরি করা হয়েছে তাদেরকে আমরা ইলেকট্রনিক ডিভাইস বলতে পারি। এরপর আসেন কালার কোড কি, ক্যাপাসিটর কি, প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি যেটাকে আমরা বলি, এই পিসিবিটা কি। ঠিক আছে? এই সকল কিছুর উত্তর কিন্তু স্যার এখানে লেখা আছে। এখান থেকে ক্যাপাসিটর যে বিষয়টা আছে, এই ক্যাপাসিটরটা খুব ইম্পর্টেন্ট। যে ক্যাপাসিটর কি, দেখেন, ক্যাপাসিটর হচ্ছে এমন একটা বৈদ্যুতিক যন্ত্রাংশ, এমন একটা বৈদ্যুতিক যন্ত্রাংশ, ক্যাপাসিটর হচ্ছে এমন একটা বৈদ্যুতিক যন্ত্রাংশ যেটা কি কাজ করে স্যার? তার যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সে চার্জ গুলাকে সঞ্চয় করে রাখে। সে চার্জ গুলাকে কি করে রাখে স্যার? সঞ্চয় করে রাখে। এই ডেফিনেশনটা এখানে দেওয়া আছে যে এটা এমন একটা প্যাসিভ ইলেকট্রিক কম্পোনেন্ট যা ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে বৈদ্যুতিক চার্জ সঞ্চয় করে রাখে। আমরা যদি একটা ক্যাপাসিটর একটু দেখি স্যার, হ্যাঁ, আমরা ক্যাপাসিটর পড়ছি আগে, তো একটা ক্যাপাসিটর দেখাই স্যার, একটু খেয়াল করেন। সাপোজ আমরা প্যারালাল সমান্তরাল পাত ধারক পড়ছি না? তো ধরেন এটা একটা সমান্তরাল পাত, এটা একটা সমান্তরাল পাত। এখন আপনি এই পাত এবং এই পাতটাকে ধরেন ব্যাটারির এখানে দুইটা প্রান্ত আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এই যে আপনার পজিটিভ প্রান্তটা এটা একটা পাতের সাথে কানেক্ট করলেন, এই যে একটা নেগেটিভ টার্মিনালটা অন্য একটা পাতের সাথে কানেক্ট করলেন, তাহলে এই যে পজিটিভ টার্মিনালটা যে পাতের সাথে কানেক্ট করছেন, এই পজিটিভ চার্জের জন্য এটার চারপাশে কি হবে স্যার? একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, তাই তো? একটা বিদ্যুৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র। ঠিক সেম ভাবে নেগেটিভ চার্জের জন্য এর চারদিকে কি হবে স্যার? একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তাহলে এই যে বিপরীতধর্মী দুইটা চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো, এই ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমেই সে কি সঞ্চয় করবে স্যার? চার্জ সঞ্চয় করবে। তাহলে এই যে যে কম্পোনেন্টটা ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে চার্জ সঞ্চয় করতেছে, দ্যাট ইজ ক্যাপাসিটর। সেটাই কি বলেন তো স্যার? ক্যাপাসিটর। এটা খুব ভালো করে পড়তে হবে, পরীক্ষা আসার মতো একটা অতি সংক্ষিপ্ত। তারপরে আসেন স্যার, অ্যাভিওমিটার কি? অ্যাভিওমিটার বলতে আসলে কি বোঝায়? দেখেন, এতে আমরা কি বুঝি? এম্পিয়ার। বিতে ভোল্টেজ, ওতে ওহম। তাহলে যে মিটার দ্বারা আপনি কি করবেন স্যার? যে মিটারের সাহায্যে এম্পিয়ার মানে বিদ্যুৎ প্রবাহ, ভোল্টেজ এবং হচ্ছে রোধের মান পরিমাপ করতে পারেন, সেটাকে আমরা কি বলি স্যার? অ্যাভিওমিটার বলি। এখন এই যে এখানে আরেকটা দেওয়া আছে যে রেজিস্টর, তারপর হচ্ছে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর,
এদের প্রতীকগুলা এবং এককগুলা কিন্তু লিখতে বলে পরীক্ষার মধ্যে, ভেরি মাচ ইম্পর্টেন্ট স্যার। রেজিস্টর মানে হচ্ছে রোধ, যেটা বিদ্যুৎ প্রবাহকে বাধা দেয়। পরিবাহীর যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহটা বাধাগ্রস্ত হয়, পরিবাহী সেই ধর্মটাকেই রোধ বলা হয়, যেটা কার দ্বারা প্রকাশ করে, এবং এককটা হচ্ছে স্যার ওহম। ঠিক আছে, তারপরে আসেন ক্যাপাসিটর। ক্যাপাসিটর না তো আসলে স্যার ক্যাপাসিটেন্স বলা হয়, আসলে ক্যাপাসিটর মানে ধারক। ঠিক আছে, আর ক্যাপাসিটরের ধর্মটাকে বলা হয় ধারকত্ব, যেটাকে আমরা ক্যাপাসিটেন্স বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, ধারকত্ব। এখানে ধারকত্ব হবে, ধারকত্বকে আমরা সি দ্বারা প্রকাশ করে থাকি, এবং ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। এর আরো ছোট একক আছে, মাইক্রোফ্যারাডে আছে, মিলিফ্যারাডে আছে। তারপর আসেন ইন্ডাক্টর। এটাকে আমরা কি করি, প্রতীক হচ্ছে এল দ্বারা প্রকাশ করি এবং একক হচ্ছে হেনরি বা এইচ দ্বারা, যেটাকে আমরা প্রকাশ করি। তো গেল, এরপর আরেকটা অতি সংক্ষিপ্ত আমরা পড়ি স্যার, রেজিস্টরের টলারেন্স বলতে কি বোঝায়। রেজিস্টরের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে রেজিস্টরের টলারেন্স বলতে কি বোঝায়। আমরা যখন কালার কোড, ঠিক আছে, কালার কোডের ম্যাথ গুলা যখন করি, আমরা যখন কালার কোডের ম্যাথ গুলা করি, কালার কোডের ম্যাথ করার সময় আপনারা এরকম করছেন না স্যার, যে সূত্র লিখে দেখাচ্ছি যে এবি এবিসি প্লাস মাইনাস ডি পার্সেন্ট, করছেন না স্যার? ধরুন 4টা কালার থাকলো, এরকম করছেন তো? আমরা অঙ্ক করবো তখন দেখতে পারবেন। তাহলে এই যে স্যার একটা লাস্টে যে একটা প্লাস মাইনাস থাকে, যে কোন একটা রোধের মান প্লাস দিলে অতটুকু বেশি হইতে পারে অথবা কম হইতে পারে, একটা লিমিটের মধ্যে থাকে। তাহলে এই যে যতটুকু কম বা বেশি হইতে পারে, এই যে আমরা যে মানটা নির্ণয় করি, ওই নির্ণীত মানের চাইতে আমরা যে মানটা বের করতেছি, এই মানের চাইতে যতটুকু বেশি অথবা কম হইতে পারে, তার শতকরা হারকে, তার যে শতকরা পার্সেন্টেজ, শতকরা হার, এটাকে বলা হয় টলারেন্স। এটাকে আমরা কি বলি স্যার? টলারেন্স বলে থাকি। আর অ্যাক্টিভ কম্পোনেন্ট গুলা কি কি, প্যাসিভ কম্পোনেন্ট গুলা কি কি, একটু মাথায় রাখবেন। ট্রানজিস্টর বলেন, ডায়োড বলেন, আইসি বলেন, এগুলো হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট। আর প্যাসিভ হচ্ছে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রান্সফরমার, এগুলো হচ্ছে আমাদের প্যাসিভ কম্পোনেন্ট। শেষ। তাহলে প্রথম পেজটা, সাজেশনের প্রথম পেজটা আশা করি ক্লিয়ার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন, আমি যে কোয়েশ্চেনগুলো বললাম এগুলো পড়ে ফেলবেন। আবার একটু বলে দেই কি কোয়েশ্চেন পড়তে হবে স্যার প্রথম পেজ থেকে। প্রথম পেজ থেকে স্যার আমরা পড়বো হচ্ছে ইলেকট্রনিক্স কাকে বলা হয় এবং ইলেকট্রনিক ডিভাইসটা কি। নাম্বার 2, কালার কোড বলতে কি বোঝায় এবং হচ্ছে ক্যাপাসিটরটা কি। নাম্বার 3, অ্যাভিওমিটার। এই 3 নাম্বারটা আসবে পরীক্ষায়। অ্যাভিওমিটার, তাছাড়া হচ্ছে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এদের প্রতীক, একক। এন্ড দেন পড়বেন টলারেন্স কাকে বলা হয়, রেজিস্টরের টলারেন্স কাকে বলা হয়। শেষ। আর অ্যাক্টিভ কম্পোনেন্ট আর প্যাসিভ কম্পোনেন্ট গুলা কি কি, প্রথম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত শেষ। এরপর আসেন সংক্ষিপ্ততে চলে যাই। সংক্ষিপ্তের জন্য আমরা কয়টা পড়বো স্যার? সংক্ষিপ্তের জন্য আমরা এখানে আমাদের 4টা কোশ্চেন, হ্যাঁ 4টা কোশ্চেন দেওয়া আছে। 4টা কোশ্চেন কি কি ভালো করে খেয়াল করেন স্যার। প্রথম হচ্ছে সোল্ডারিং কি। প্রথম হচ্ছে 1 নাম্বার সোল্ডারিং। সোল্ডারিং কি, ঠিক আছে? সোল্ডারিং এর মধ্যে আমরা যে সীসা এবং টিন ব্যবহার করে থাকি, সীসা এবং টিন, তার রেশিওটা কত, ঠিক আছে? আচ্ছা, তারপরে ক্যাপাসিটরের ব্যবহার ক্ষেত্র, ঠিক আছে, ক্যাপাসিটরের বৈশিষ্ট্য এবং ক্ষেত্র। ক্যাপাসিটরের ক্যাপাসিটরের বৈশিষ্ট্য। আচ্ছা, এইটা একটু বড় করে দেখাই দিয়ে আপনাদের কি কি প্রশ্ন একটু দেখি আমরা এখানে। 1 নম্বর হচ্ছে সোল্ডারিং বলতে কি বোঝায়, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের বৈশিষ্ট্য লেখা এবং এর ব্যবহারগুলা। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নাম্বার 3 নম্বর যে কোশ্চেনটা, সেটা হচ্ছে স্যার আমাদের, এটা আমরা মাত্র পড়ে আসলাম, এই যে এটা পড়তে পারেন যে রেজিস্টর এবং ইন্ডাক্টরের কাজগুলা কি কি এবং 2 আর 5 রেজিস্টরের মান নির্বাচন করো। এই 3টা কোশ্চেন আশা করি যদি পড়তে পারেন সেটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে। আমি প্রশ্নগুলো আবার বলে দিচ্ছি। সোল্ডারিং বলতে কি বোঝায়? আমরা অনেকে জানি যে স্যার সোল্ডারিং আসলে কি, জানি না বলেন? আমরা কিন্তু জানি যে সোল্ডারিং বিষয়টা কি। সোল্ডারিং কি স্যার? সোল্ডারিং হচ্ছে যে যখন আমরা দুইটা ধাতব পরিবাহী উত্তাপ এবং ফিলার মেটাল ব্যবহার করে জোড়া লাগানোর যে প্রক্রিয়া, সেটাকে কি বলা হয়? সোল্ডারিং বলা হয়। আপনারা সোল্ডারিং আয়রন দেখে থাকবেন। তো সোল্ডারিং এর মাধ্যমে কি করি স্যার? আমরা হচ্ছে জোড়া লাগাই, তাই না? এটা জানি আমরা সবাই। তো এই সোল্ডারিং আয়রনের মধ্যে কি থাকে স্যার? সীসা এবং টিন থাকে, যেখানে তাদের রেশিও হচ্ছে 40 এবং 60%, ঠিক আছে। এরপর আসেন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের বৈশিষ্ট্যগুলা। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের যে বৈশিষ্ট্যগুলা, সেইগুলা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরের বৈশিষ্ট্য, এগুলা থিওরিটিক্যাল কোশ্চেন, পারা যাবে। ওকে, তারপরে যাই আমরা রচনামূলকে যাই। স্যার এখানে
একটা কোশ্চেনই দেওয়া, আর কি আছে? আর ম্যাথ আছে এখানে। আচ্ছা স্যার, এই যে রচনামূলকটা দেখতেছেন, দুনিয়াতে কিছু পড়েন আর না পড়েন এটা পড়বেন, যে সোল্ডারিং আয়রন কি, আদর্শ সোল্ডারিং এর বৈশিষ্ট্য এবং শর্তগুলো আলোচনা করো। কিছু পড়েন আর না পড়েন এটা পড়া যাবেন। সোল্ডারিং আয়রন কি এবং সোল্ডারিং আয়রনটা কি, তারপরে হচ্ছে স্যার যে আদর্শ সোল্ডারিং এর বৈশিষ্ট্য এবং শর্তগুলা। সোল্ডারিং আমরা মাত্র পড়ে আসি যে সোল্ডারিং আয়রনটা কি। দুই বা ততোধিক ধাতব পরিবাহীকে গুলিয়ে স্থায়ীভাবে জোড়ালো করার পদ্ধতিকে সোল্ডারিং বলা হয়। সোল্ডারিং হচ্ছে যে যন্ত্রের সাহায্যে আমরা কি করি স্যার, গলায় জোড়া লাগাই, সেটা আমাদের সোল্ডারিং আয়রন, তাই না? তারপর হচ্ছে এটার প্রধান অংশগুলা কি কি? প্রধান অংশ হচ্ছে বিট, হিটিং এলিমেন্ট, হ্যান্ডেল, পাওয়ার কর্ড এবং প্লাগ। ঠিক আছে, এখানে আদর্শ সোল্ডারিং এর কিছু বৈশিষ্ট্য লেখা আছে স্যার, এই বৈশিষ্ট্যগুলো একটু পড়তে হবে আমাদের। এই যে আদর্শ সোল্ডারিং এর বৈশিষ্ট্য কত সুন্দর করে সাজানো গোছানো লেখা আছে, এবং কোন পয়েন্টগুলো আপনার প্রয়োজনীয় সেই পয়েন্টগুলো কিন্তু এখানে মার্ক করে দেওয়া আছে। তো আশা করি এটা পারা যাবে। তো এই প্রশ্নটা পড়বেন। এরপরে আসুন আমরা এই ম্যাথগুলা একটু সলভ করি, একটু ম্যাথগুলো আমরা সলভ করি। এখানে একটা ম্যাথ দেওয়া আছে স্যার, এই ধরনের ম্যাথ আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, কালার কোডের ম্যাথ। চলেন এখানে আমরা কালার কোডের কিছু ম্যাথ সমাধান করি। কালার কোডের ম্যাথের মধ্যে এখানে এরকম দেওয়া থাকবে যে একটা রেজিস্টারে 4টি ব্র্যান্ড আছে। কয়টা ব্র্যান্ড আছে স্যার? 4টা ব্র্যান্ড আছে। প্রথম ব্র্যান্ডটা হচ্ছে সবুজ, দ্বিতীয় ব্র্যান্ডটা হচ্ছে নীল, তৃতীয়টা হচ্ছে লাল, চতুর্থ ব্র্যান্ডটা হচ্ছে সোনালী। তাহলে রেজিস্টারের মোট রুটটা আপনাকে বের করতে বলছে। মোট রুটটা কি করছে স্যার? বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কিন্তু আমাদের গুণক গুলা দেওয়া আছে, যে কোনটার, এই যে এখানে ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ভ্যালুটা দেওয়া আছে। এ দেখেন, এখানে আমাদের ভ্যালুটা কি আছে স্যার? দেওয়া আছে, তাই না? যেমন প্রথম ব্যান্ডটা হচ্ছে সবুজ, সবুজের এই যে অঙ্ক কত স্যার? 5। তারপরে আছে নীল, নীলেরটা হচ্ছে কত স্যার? 6। 3 নাম্বারটা হচ্ছে কি স্যার? লাল, লালটা হচ্ছে 2। ঠিক আছে, এবং এটা গুণক হচ্ছে এটা। আর 4 নাম্বার যে ব্র্যান্ডটা আছে সেটা হচ্ছে সোনালী। তো এই সোনালী ব্র্যান্ডের যে গুণক, টলারেন্স ব্যান্ড, এটার গুণক হচ্ছে +-5%। প্লাস মাইনাস কত স্যার? 5%। ঠিক আছে, তো এখন আমরা এগুলা কেমনে সলভ করবো স্যার? সলভ আপনি এমনি করতে পারেন যে এ বি সি ইন্টু, দেখেন আমি এইভাবে লিখা দিই, হ্যাঁ, এইটা দ্বারা করা সবচেয়ে বেটার, এটা দ্বারা করা সবচেয়ে বেটার। ঠিক আছে, এটা একদম সহজ একটা সূত্রের মতো আমার কাছে মনে হয়। তো প্রথম যে ব্র্যান্ডটা আছে, প্রথম ব্র্যান্ডটা কি ছিল স্যার? সবুজ, তাই তো? সবুজের অঙ্ক কত স্যার? 5। এরপরেরটা কি স্যার? এরপরের হচ্ছে নীল, নীল কত স্যার? 6। এরপর আপনারা যে কাজটা করবেন, এরপরে স্যার ইন্টু সি, সি এর ক্ষেত্রে 3 নাম্বার যেটা থাকবে এটার গুণক ব্যবহার করবেন। তাহলে 3 নাম্বার হচ্ছে আমাদের লাল, লালের গুণক কত স্যার? লালের গুণক হচ্ছে 10² +-ডি, ডি হচ্ছে সোনালী 4 নাম্বারটা, কত স্যার? 5%। এই যে 5%। তাহলে এখানে 56 ইন্টু 100 +-5%, তাহলে কত আসে স্যার? 5600 +-5%। ঠিক আছে, তাহলে এই যে টলারেন্স, এখন হচ্ছে 5600-র যে 5% আসবে, এটা আপনি একবার প্লাস করবেন, আরেকবার মাইনাস করবেন, দ্যাটস এনাফ। এটা একবার প্লাস করবেন, আরেকবার কি করবেন? মাইনাস করবেন, তাহলে হয়ে গেছে। তাহলে এখন চলেন আমরা স্যার 5600 এর 5% কত সেটা একটু দেখি। 5600 এর 5% টলারেন্স কত আমাদের বের করতে হবে। তাহলে 5% মানে 5/100, 0.2 টাকাটা দিলেন। তাহলে 56টা 5 দ্বারা গুণ করেন, 280 মেবি, 250 আর ধরেন 30, 280। ঠিক আছে, তাহলে এখন কত হবে? সর্বোচ্চ মানটা হইতে পারে, সর্বোচ্চ সর্বোচ্চ হইতে পারে 5600 যোগ 280, আর সর্বনিম্ন হইতে পারে, সর্বনিম্ন একবার যোগ করলে পাবেন সর্বোচ্চটা, বিয়োগ করলে পাবেন সর্বনিম্নটা। এই যে স্যার এত কম, শেষ। তাহলে এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় কিন্তু আসবে। এখন আমরা স্যার সরাসরি চলে যাব দ্বিতীয় অধ্যায়ের মধ্যে। ঠিক আছে, চলেন সেকেন্ড চ্যাপ্টারে চলে যাই। এখানে আপনারা কালার কোডের অনেকগুলো অঙ্ক পাবেন, সবগুলো একই নিয়মের আছে। So, আপনারা একই নিয়ম, যেহেতু একটা পারলে আপনি অন্যগুলো এমনি পারবেন, তাই না? একটা পারলে অন্যগুলা এমনি পারবেন, অনেকগুলো ম্যাথ দেওয়া আছে। ঠিক আছে, এগুলো একটু অনুসরণ করেন। এখন আসেন দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমরা অতি সংক্ষিপ্ত স্যার কি কি পড়বো, দ্বিতীয় অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত আমরা কি কি পড়বো স্যার সেটা একটু দেখি। আমাদের দ্বিতীয়টা হচ্ছে সেমিকন্ডাক্টর।
সেমিকন্ডাক্টর থেকে আমাদের কি কি পড়া প্রয়োজন? প্রথম কথা হচ্ছে স্যার হোলো ইলেকট্রন কি, এটার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে স্যার ভ্যালেন্স ইলেকট্রন কি, যুজ্যতা ইলেকট্রন কারে কয়। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, সেমিকন্ডাক্টর কাকে বলা হয়? ঠিক আছে, এটা পড়ে ফেলবেন। সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর কি বা কাকে বলে, ঠিক আছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট অতি সংক্ষিপ্তের জন্য। সেমিকন্ডাক্টর কি বা কাকে বলে, হোল অথবা ইলেকট্রন কি, ভ্যালেন্স ইলেকট্রন কি, ব্যালেন্স বা যুজ্যতা ইলেকট্রন বলা যায় এটাকে, যুজ্যতা ইলেকট্রন এটা। তারপরে পড়লেন স্যার মেজরিটি ও মাইনরিটি ক্যারিয়ার চার্জ কাকে কাকে বলা হয়, ঠিক আছে, মেজরিটি ক্যারিয়ার কাকে বলা হয়, মেজরিটি অথবা মাইনরিটি, ঠিক আছে, চার্জ ক্যারিয়ার কি, ওকে। তারপরে পড়েন স্যার ইনসিন্ট্রিক বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। আরেকটা জিনিস পড়তে পারেন যে ডুপিং, আচ্ছা ডুপিংটা এখানে না, পরে হয়তো আমরা পড়বো। বিশুদ্ধ সেমিকন্ডাক্টর কি, বিশুদ্ধ আর হচ্ছে অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর কাকে বলা হয়। অতি সংক্ষিপ্তের জন্য স্যার এই চারটা পড়লে না। সেমিকন্ডাক্টর কি, হোল বা ইলেকট্রন কাকে বলা হয়, হোল অথবা ইলেকট্রনটা কি, তারপর হচ্ছে স্যার যুদ্ধতা ইলেকট্রনটা কি। সেমিকন্ডাক্টর মানে কি স্যার, যেগুলা ইলেকট্রোবিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে তারাই সেমিকন্ডাক্টর, তাই তো। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে স্যার হোল অথবা ইলেকট্রন কি, হোল ইলেকট্রন কথা একটু বলি। বিশুদ্ধ সেমিকন্ডাক্টরকে অবিশুদ্ধ বানানোর যে প্রসেস এটাকে ডুপিং বলা হয়। আপনি যখন ডুপিং করেন তখন পিওর সেমিকন্ডাক্টরের সাথে অনেক সময় ত্রিযুজি অনেক সময় পঞ্চযুজি পরমাণু মিশ্রিত করেন, তাই না। সো যখন পঞ্চযুজি আহ কোন একটা পরমাণু মিশ্রিত করবেন, মৌল মিশ্রিত করেন, তখন কিন্তু একটা ইলেকট্রন বেশি থাকে, তাই না। তখন কিন্তু কি থাকে স্যার, একটা ইলেকট্রন বেশি থাকে। তাহলে ওই যে এটা হচ্ছে আমাদের ইলেকট্রন। আর হোলটা হচ্ছে যখন আমরা ত্রিযুজি পরমাণু মিশ্রিত করি ডোপিং করানোর সময়, তখন এখানে একটা ইলেকট্রন ঘাটতি সৃষ্টি হয়, যে ইলেকট্রন ঘাটতিটা হোলের মতো আচরণ করে বা পজিটিভ চার্জের মতো আচরণ করে। তারপরে মেজরিটি এবং মাইনরিটি, দেখেন আমরা যে সকল সেমিকন্ডাক্টর মানে পি টাইপ সেমিকন্ডাক্টর, অবিশুদ্ধ যে সকল সেমিকন্ডাক্টর আছে পি টাইপ অথবা এন টাইপ, এখন পি টাইপ সেমিকন্ডাক্টর মধ্যে হোলের পরিমাণ বেশি থাকে, এই জন্য হোলটা হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার, এবং এন টাইপের মধ্যে নেগেটিভ চার্জটা মানে ইলেকট্রনটা বেশি থাকে, সেজন্য ইলেকট্রনটা হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার, ঠিক আছে। আর ইনসেন্ট্রিক অ্যাক্সেন্ট্রিক, ইনসেন্ট্রিক মানে হচ্ছে বিশুদ্ধ, বিশুদ্ধ যে সকল সেমিকন্ডাক্টর মানে যেটার সাথে আপনি ভেজাল এখন মিশান নাই, ডুপিং করেন নাই, তাদেরকে পিওর সেমিকন্ডাক্টর বলা হয় বা ইনসিন্ট্রিক সেমিকন্ডাক্টর বলা হয়। যেমন সিলিকন আছে আমাদের, জার্মেনিয়াম আছে, তাই না। আর এক্সেন্ট্রিক হচ্ছে যেগুলোর সাথে আমরা ভেজাল বা অপদ্রব্য মিশাই, ভেজাল অথবা অপদ্রব্য মিশাই, সেটা হচ্ছে আমাদের ইনসিন্ট্রিক সেমিকন্ডাক্টর। ক্লিয়ার। এরপরে স্যার, এরপরে সেমিকন্ডাক্টর কত হবে এটা পড়ার প্রয়োজন নাই, আমরা পড়বো হচ্ছে এইটা স্যার, এখানে এই যে পৃষ্ঠাটা দেখতে পাচ্ছেন স্যার, এই যে পেজটা দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে আমি বলে দিলাম আমার এই পর্যন্ত পড়ানোর অভিজ্ঞতা থেকে একটা প্রশ্ন এই পেজটা থেকে আসবে, কথা বুঝতে পারছি। সেটা রচনামূলক আসুক, সংক্ষিপ্তে আসুক, অতি সংক্ষিপ্তে আসুক, এখান থেকে একটা আসবেই, এটা আমি বলে দিলাম স্যার। আপনারা এইটুকুর সাথে একটা স্ক্রিনশট নিয়ে নেন যে রনি স্যার বলছিল এই পেজ থেকে একটা প্রশ্ন আসবে। কি কি প্রশ্ন থেকে বলছে, যে জার্মেনিয়ামের কোভ্যালেন্ট বন্ড, জার্মেনিয়ামের কোভ্যালেন্ট বন্ড কেমনে তৈরি হয় আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বা সিলিকনের কোভ্যালেন্ট বন্ড, সিলিকন অথবা জার্মেনিয়ামের কোভ্যালেন্ট বন্ধন, ওকে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সিলিকন অথবা জার্মেনিয়াম, সিলিকন অথবা জার্মেনিয়ামের পারমাণবিক গঠন। 2 নাম্বার হচ্ছে সিলিকন অথবা জার্মেনিয়ামের পারমাণবিক গঠন, ঠিক আছে। ইলেকট্রন বিন্যাস সরাসরি স্যার, ইলেকট্রন বিন্যাস। ডোপিং কেন করা হয় এর প্রয়োজনীয়তা, ডোপিং কি এর প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তা স্যার এই 3টা থেকে আপনি পরীক্ষার মধ্যে একটা পাবেন। এখন বলেন এই 3টা থেকে কি কোনো সমস্যা আছে নাকি স্যার, সহজ বিষয়। সিলিকনের ইলেকট্রন বিন্যাস কত স্যার, 4। যার কারণে কি হয়, তারা একটা সিলিকন 4টা সিলিকন পরমাণুর সাথে মানে পরস্পরের সাথে একটা করে ইলেকট্রন শেয়ার করে একটা বন্ধন তৈরি করে, যেটি হচ্ছে আসলে কোভ্যালেন্ট বন্ড আমরা বলতেছি, বা এইভাবে তারা একটা বন্ধন তৈরি করে। খুবই সহজ বিষয়, ঠিক আছে। আপনারা এখানে খেয়াল করতে পারতেছেন যে এই দেখেন একটা জার্মেনিয়াম কয়টার সাথে যুক্ত হয়েছে, 4টার সাথে, এই যে দেখেন
এই জার্মেনিয়াম একটা দিছে, সে একটা দিছে, একটা শেয়ার করছে, আবার সে একটা, সে একটা, সে একটা, সে একটা, অর্থাৎ একটা জার্মেনিয়াম চারটার সাথে সংযুক্ত হয়। ঠিক আছে, রচনামূলক আরেকটা কমন দিয়ে দিলাম, এর উপরে কোনো ইম্পর্টেন্ট নাই রচনামূলক। ঠিক আছে, এটা আসবেই পরীক্ষায়, এটা পরীক্ষায় আসবে, এর উপরে কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, পরীক্ষার মধ্যে এর উপরে কোনো প্রশ্ন নাই। কতগুলো স্টার দিছি দেখছেন, এর উপরে কোনো প্রশ্ন নাই, এটা আসবে পরীক্ষায়, এটা পরীক্ষায় আসবে। কি প্রশ্নটা স্যার, যে এনার্জি ব্যান্ড কি, এনার্জি ব্যান্ড কত প্রকার, সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আছে স্যার, এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অঙ্কন করতে বলে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবেই স্যার, লিখাই আছে, বলে দিলাম। এই যে আরেকটা রচনামূলক দিয়ে দিছি, বলেন তো স্যার এটা পারেন কিনা, এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা। কন্ডাক্টরের ক্ষেত্রে কোনো গ্যাপ নাই, সেমিকন্ডাক্টরে হালকা একটা গ্যাপ থাকে 1.1 ভোল্টের, ইলেকট্রন ভোল্টের। আর যে ইনসুলেটর গুলা মানে অপরিবাহী, তাদের ক্ষেত্রে বিশাল একটা গ্যাপ থাকে, যার কারণে আসলেই আহ ব্যালেন্স ইলেকট্রন গুলা কন্ডাকশনে যায় না, মানে বিদ্যুৎ পরিবহন করে না। ঠিক আছে, ঠিক আছে, সেই হচ্ছে বিষয়টা। তাহলে আশা করি এটা পারা যাবে, এটা পারা যাবে। ওকে, আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনারা এখান থেকে পড়বেন, আরেকটা প্রশ্ন এখানে পড়বেন, এন টাইপ ও পি টাইপ সেমিকন্ডাক্টর এর গঠন চিত্র সহ বর্ণনা করো। ঠিক আছে, এইটা এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন অথবা পি টাইপ সেমিকন্ডাক্টরের গঠন পারবেন কিনা বলেন। রচনামূলক দুইটা দিলাম, দুইটা থেকে একটা তো কমন করবে, একটা তো দিয়েই দিছি। এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন অথবা পি টাইপ সেমিকন্ডাক্টরের গঠন, একটা পরীক্ষা আসবে। আচ্ছা, এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর, ওকে ঠিক আছে, চলুন একটা এন টাইপ আর পি টাইপ সেমিকন্ডাক্টর একটু বুঝাই দিই আপনাদেরকে। প্রথমত এখানে একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করে আগে পড়ছেন, এটা হচ্ছে বিশুদ্ধ আর এটা হচ্ছে অবিশুদ্ধ। তো বিশুদ্ধ যে সেমিকন্ডাক্টর গুলা, বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, এগুলো পিওর। আর অবিশুদ্ধ যে সকল সেমিকন্ডাক্টর আছে, এগুলো হচ্ছে আপনার এই যে আপনারা পি টাইপ সেমিকন্ডাক্টর দেখতেছেন অথবা এন টাইপ। ঠিক আছে, এগুলো হচ্ছে স্যার আমাদের, এগুলো হচ্ছে আমাদের মানে অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর। কারণ কি স্যার, সেমিকন্ডাক্টরের ইলেকট্রন পরিবাহিতা হ্রাস বৃদ্ধি করার জন্য আমরা কি করি স্যার, এদের সাথে ত্রিযুজি অথবা পঞ্চযুজি পরমাণু মিশ্রিত করি। আপনি যদি পঞ্চযুজি কোনো পরমাণু সিলিকন অথবা জার্মেনিয়ামের সাথে, সিলিকন অথবা জার্মেনিয়ামের সাথে পঞ্চযুজি, পঞ্চযুজি একটা পরমাণু মিশ্রিত করেন, পঞ্চযুজি একটা পরমাণু মিশ্রিত করে, তাহলে আপনার তৈরি হবে এন টাইপ সেমিকন্ডাক্টর। আর যদি আপনার সিলিকন এবং জার্মেনিয়ামের সাথে, সিলিকন এবং জার্মেনিয়ামের সাথে একটা ত্রিযুজি পরমাণু মিশ্রিত করেন, তাহলে হবে পি টাইপ সেমিকন্ডাক্টর। আশা করি এইটুক তো বোঝা গেছে নাকি, এইটুক তো ক্লিয়ার। এখন একটা সিলিকন পরমাণু স্ট্রাকচার কেমন থাকে দেখেন, একটা সিলিকন পরমাণু আমরা জানি ইলেকট্রন বিন্যাস যদি করেন তাহলে 2 8 4, সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে। ধরেন এই হচ্ছে আমাদের একটা সিলিকন পরমাণু, এটা সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে স্যার, 4টা। আমি সবার লাস্টেরটা বলতেছি, এই ধরেন 4টা ইলেকট্রন, এই যে আমি 4টা ইলেকট্রন দিলাম। এখন সে যখন অন্য কোনো পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠন করবে তখন কিন্তু ইলেকট্রন শেয়ারই করবে। তাহলে আপনি যদি এটার সাথে একটা ধরেন ফসফরাস, আমরা যদি ফসফরাসের কথা বলি, ফসফরাস ইলেকট্রন বিন্যাসটা দেখেন 2 8 5, তাই না? তাহলে তার সর্বশেষ শক্তি স্তরে কয়টা আছে স্যার, 5টা ইলেকট্রন, 5টা ইলেকট্রন আছে না? তাহলে এখানে যখন একটা ফসফরাস পরমাণু এসে যুক্ত হবে স্যার, তখন তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে স্যার, 5টা, তাই না? আর সিলিকনের আছে কয়টা, 4টা। তাহলে এরা যদি ধরেন সিলিকন একটা ইলেকট্রন দিল, ফসফরাস একটা দিল, সিলিকন একটা দিল, ফসফরাস একটা দিল, কারণ আপনারা জানেন একটা বন্ধন তৈরি করতে গেলে 2টা ইলেকট্রন দরকার, মানে এক জোড়া ইলেকট্রন শেয়ার করতে হবে, তাই না? তাহলে এই দেখেন এইভাবে যদি ইলেকট্রন দেয় তাহলে সিলিকন সর্বোচ্চ কয়টা ইলেকট্রন দিতে পারবে স্যার, 4টা। সেই যে 4টা দিল, ফসফরাসও 4টা দিল, বাট তার আছে কয়টা স্যার, যুদ্ধ স্তরে কয়টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন আছে। তাহলে একটা বেশি আছে না, ওই বেশি একটা ইলেকট্রনে কি স্যার, বিদ্যুৎ পরিবহনে সাহায্য করবে। ঠিক আছে, অর্থাৎ
এই ইলেকট্রনটাই বাড়তি ইলেকট্রন থাকবে, তাই না? ইলেকট্রনের চার্জ কেমন নেগেটিভ, সেই জন্য ওই ধরনের সেমিকন্ডাক্টরকে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর বলে থাকি। তাহলে ধরেন এখানে একটা ফসফরাস যুক্ত হইলো, ঠিক আছে, এই যে একটা ফসফরাস, তাহলে দেখেন এখানে একটা ফসফরাস যুক্ত হইলো, ঠিক সেম ভাবে এখানে একটা ফসফরাস যুক্ত হইলো, ঠিক সেম ভাবে এখানে একটা ফসফরাস আয়সা যুক্ত হইলো। তাহলে এই যে তারা একটা করে ইলেকট্রন শেয়ার করলো, যখন একটা করে ইলেকট্রন শেয়ার করছে, একটা করে ইলেকট্রন শেয়ার করার পরেও কি থাকবে স্যার? একটা ইলেকট্রন বেশি থাকবে, তাই না? একটা ইলেকট্রন কি থাকবে স্যার? বেশি থাকবে। অর্থাৎ একটা সিলিকনের সাথে একটা সিলিকন একটা সিলিকন পরমাণু সে একটা সিলিকন পরমাণু সে 4টা ফসফরাসের সাথে যুক্ত হবে, মানে ইলেকট্রন শেয়ার করবে। ঠিক আছে, ঠিক আছে, আরেকটা ইলেকট্রন কি থাকবে স্যার? বাড়তি থাকবে। এইভাবে আপনার কি গঠন করবে? সিলিকন ফসফরাসের সাথে যুক্ত হয়ে এন টাইপ সেমিকন্ডাক্টরটা তৈরি করবে। এখানে সিলিকন একটা ইলেকট্রন শেয়ার করে, ফসফরাস একটা ইলেকট্রন শেয়ার করে, এইভাবে একটা চতুস্থলিক গঠন এখানে তৈরি হয়। মূলত স্ট্রাকচারটা এরকম থাকে। ঠিক আছে, ঠিক সেম ভাবে আপনারা যদি পি টাইপেরটা কথা বলেন, একটা ত্রিভুজ অ্যালুমিনিয়াম যুক্ত করতে পারেন। ঠিক আছে, এখন লাস্টের দিক থেকে যদি আলোচনা করি, লাস্টের দিক থেকে কি আলোচনা করা যায় দেখি। লাস্টের দিক থেকে, আচ্ছা হঠাৎ করে লাস্টের দিকে আলোচনা করলে পারবেন না কিছু, আমরা এর থেকে আলোচনা করি। দ্বারা ট্রানজিস্টরের বৈশিষ্ট্য, সরাসরি ট্রানজিস্টরে চলে গেলে বুঝবেন না কিছু, আমাদের এখান থেকে আলোচনা করতে হবে। এটা কি বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এটা আগে পারবেন না। ডিসি পাওয়ার সাপ্লাই, এখান থেকে যদি আলোচনাটা শুরু করি, ডিসি পাওয়ার সাপ্লাই, এর আগে অধ্যায়গুলো দেখি। এর আগে হচ্ছে ডায়োড গুলো নিয়ে আলোচনা করা আছে, সোলার সেল ডায়োড। ঠিক আছে, এটা নিয়ে একটু কথা বলতে চাই। ঠিক আছে, তাহলে পঞ্চম অধ্যায় নিয়ে এখন কথা বলতেছি আপনাদের জন্য। তো এখান থেকে একটা রচনামূলক কমন দিয়ে দেওয়া যাক। রচনা হচ্ছে স্যার ডিসি পাওয়ার সাপ্লাইয়ের চিত্র অঙ্কন করো, ব্লক ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা স্যার আপনাকে অঙ্কন করে দিতে হবে। ঠিক আছে, ডিসি পাওয়ার সাপ্লাই, আপনি এসি কারেন্ট থেকে কিভাবে ডিসি পাবেন সেটার একটা ব্লক ডায়াগ্রাম এখানে অঙ্কন করতে হবে। ঠিক আছে, সেটার একটা ব্লক ডায়াগ্রাম। সো এখানে প্রথম কথা হচ্ছে স্যার রেগুলেটেড পাওয়ার সাপ্লাই কারে কয়? এটা রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, পাওয়ার সাপ্লাই এর প্রধান অংশগুলা কি কি? এটা ট্রান্সফরমার থাকে, রেকটিফায়ার থাকে, ফিল্টার থাকে, ভোল্টেজ রেগুলেটর থাকে। ঠিক আছে, 4টা এখানে অংশ দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে রিপল ফ্যাক্টরটা কাকে বলা হয়? রিপল ফ্যাক্টর। তারপর হচ্ছে রেকটিফিকেশন কাকে বলা হয়, বা রেকটিফায়ারটা কি? এই ধরনের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বেন। এরপর আসলে আমরা সংক্ষিপ্ততে যাই। সংক্ষিপ্তর জন্য আমরা হচ্ছে স্যার এই প্রশ্নটা দেখেন স্যার, পিআইবি কি স্যার? পালসেটিং ডিসি কে ফিল্টারের মাধ্যমে কিভাবে বিশুদ্ধ ডিসিতে পরিণত করা যায়, চিত্র সহ বর্ণনা স্যার। একটা হচ্ছে পালসেটিং ডিসি, এটাকে আপনি ফিল্টারের সাহায্যে, ঠিক আছে, আমরা ফিল্টার কেন ব্যবহার করি, ফিল্টার বা ছাঁকনি কেন ব্যবহার করেন? আপনার ফিল্টার অথবা ছাঁকনি কেন ব্যবহার করি আমরা বলেন তো? ফিল্টার এবং ছাঁকনি আমরা যে কোনো জিনিস পিউরিফাইং এর কাজে ব্যবহার করি। যেটার সাথে অপদ্রব্য আছে, অপদ্রব্যগুলোকে আমরা আলাদা করার জন্য ব্যবহার করি, তাই না? ঠিক সেম একইভাবে আমরা যখন এসি থেকে ডিসি কারেন্টে, মানে এসি পাওয়ার থেকে ডিসি পাওয়ার সাপ্লাই পেতে চাই, তখন আমাদের কি করতে হয়? ওই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটা ফিল্টার ব্যবহার করা লাগে, যে ফিল্টারের মাধ্যমে আমরা একটা স্মুথ ডিসি সাপ্লাই পেয়ে থাকি। ওকে, এখন কথা হচ্ছে স্যার সেটা কেমনে আসলে কাজ করে, সেটা কাজটা কেমনে করে দেখেন। আচ্ছা, পালসেটিং ডিসি বলতে আমরা একটা বিষয় একটু বুঝি। পালসেটিং ডিজিটা একটু বুঝে, ব্লক ডায়াগ্রামটা কোথায় ছিল এখানে। এই যে আমরা যখন রেকটিফায়ার ব্যবহার করি, এই রেকটিফায়ার ব্যবহার করার ফলে, রেকটিফায়ারের কাজ কি স্যার? প্রবাহটা একমুখী করে ফেলে। দেখেন, একটা এসি সার্কিট বা একটা এসি প্রবাহ যেটা আছে, আমরা ডিসি প্রবাহ কিরকম দেখায় আর এসি প্রবাহটা কেমন দেখায়, এটা কিন্তু একটা ডিসি প্রবাহ, এটা হচ্ছে ডিসি কারেন্ট, তাই না? আর এটা হচ্ছে একটা অল্টারনেটিং কারেন্ট। দেখেন আমি দেখাচ্ছি, এই যে একটা অল্টারনেটিং কারেন্ট। কথা ক্লিয়ার? এখন অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে কিন্তু দেখেন আপনার কি হচ্ছে, দিক মানে পরিবর্তন হচ্ছে স্যার। ভোল্টেজটা কিন্তু পরিবর্তন হয়, বাট এই ক্ষেত্রে ভোল্টেজটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড মানে থাকে, হয়তো 12 ভোল্ট ডিসি অথবা 24 ভোল্ট ডিসি, একদম স্মুথ একটা প্রবাহ কিন্তু আপনি পান। বাট এই ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে অল্টারনেটিং প্রবাহ, বারবার দিক পরিবর্তন করে।
তাই তো? বারবার দিক পরিবর্তন, আপনি উপরটা প্লাস ধরলে নিচেটা মাইনাস, তার মানে একবার প্লাসে যাচ্ছে একবার মাইনাসে যাচ্ছে, বারবার দিকে পরিবর্তন হচ্ছে। So, এই যে অল্টারনেটিং থেকে যখন আপনি ডিরেক্ট ফ্লো বা একমুখী প্রবাহ পেতে যাবেন, তখন আপনার কি করতে হবে স্যার? একটা রেকটিফায়ার ব্যবহার করতে হবে। এই রেকটিফায়ারটা আসলে কারে কয়? রেকটিফায়ারের কাজই হচ্ছে একমুখী প্রবাহে রূপান্তর করা। আপনি তার ভিতর দিয়া প্লাসের প্রবাহ দিলেও সে মানে প্লাসই যাবে, মাইনাস এটার কারণে কিন্তু প্লাস যাবে। আপনারা হয়তো ওই যে কি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার করছেন, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। তো রেকটিফায়ারের মাধ্যমে আপনি কি পাবেন? রেকটিফায়ার, এই যে এই কারেন্টটা থেকে আপনি যদি এখানে রেকটিফায়ার ব্যবহার করেন, তাহলে এরকম একটা প্রবাহ পাবেন, এই যে এরকম, ঠিক আছে? এরকম একটা প্রবাহ কিন্তু আপনি এখানে পাবেন। তো এই যে রেকটিফায়ার প্রবাহ, রেকটিফায়ার ব্যবহার করার মাধ্যমে এই যে এরকম যে একটা প্রবাহ যে আপনি পাইছেন, এটার মধ্যে কিন্তু স্যার এসির কম্পোনেন্ট থাকে, তাই না? এসির কি থাকে স্যার? কম্পোনেন্ট থাকে। এই এসির কম্পোনেন্ট গুলা আলাদা করার জন্য আপনার কি দরকার বলেন তো স্যার? আলাদা করার জন্যই আপনার ফিল্টার দরকার, তাই না? এই যে আউটপুটে বিদ্যমান এসি উপাদানের যে আরএমএস এর ভ্যালু, ঠিক আছে, এটাকে রিপল ফ্যাক্টর বলা হয়, ঠিক আছে? তাহলে এই যে এসির যে উপাদানগুলা স্যার, এসির উপাদানগুলাকে আলাদা করার জন্য আমরা কি করি স্যার? এই রিপল ফ্যাক্টরটা, সরি এই ফিল্টারটা ব্যবহার করি। এখন আপনার এই যে ফিল্টার আগে এটা হচ্ছে একটা পালসেটিং ডিসি, মানে এখানে এসি এর উপাদানগুলো আছে, অল্টারনেটিং কারেন্ট উপাদানগুলো আছে, আর আপনি ফিল্টারিং করার পরে এই উপাদানটা পাবেন, ঠিক আছে? ফিল্টারিং করার পরে একটু চেঞ্জ হবে স্যার। তো এই ক্ষেত্রে রেকটিফায়ারের আউটপুটে আমরা একটা ক্যাপাসিটরকে প্যারালালে যুক্ত করি। এই যে দেখেন স্যার, একটা ক্যাপাসিটরকে আমরা কিসে যুক্ত করছি? প্যারালালে যুক্ত করছি, ঠিক আছে? আমরা একটা ক্যাপাসিটরকে কিসে যুক্ত করলাম? সমান্তরালে বা প্যারালালে যুক্ত করলাম, ঠিক আছে? যখন আউটপুট ভোল্টেজটা আপনি বাড়াতে থাকবেন, মানে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে, তখন ক্যাপাসিটর দ্রুত চার্জ হয়ে সর্বোচ্চ যে তার ভোল্টেজটা আছে সেটাতে পৌঁছাবে, ঠিক আছে? আবার যখন আপনি আউটপুট ভোল্টেজ কমতে শুরু করবেন নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে, তখন ক্যাপাসিটর ধীরে ধীরে লোডের মধ্য দিয়ে ডিসচার্জ হয়ে ভোল্টেজটাকে স্থির রাখার চেষ্টা করবে। ফলে ভোল্টেজ কখনো শূন্যে নামতে পারবে না, আউটপুট প্রায় সমতল বা বিশুদ্ধ ডিসিতে পরিণত হবে। সি এবং আরএল এর মান যত বেশি হবে, টাইম কনস্ট্যান্ট তত বড় হয় এবং রিপলের মানও তত কম হয়। এখানে আমরা একটা বিষয় জানি, তাহলে এখান থেকে যখন আমার কি আসবে স্যার? এই যে পালসেটিং ডিসিটা আসতেছে, এই পালসেটিং ডিসির মধ্যে পজিটিভ হাফ সাইকেল বলেন বা নেগেটিভ হাফ সাইকেল বলেন, পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে এই ক্যাপাসিটরটা কি হবে স্যার? চার্জিত হবে, চার্জিং হবে, চার্জ সঞ্চয় করে রাখবে, ঠিক আছে? আমরা যখন এসি কারেন্টটা দেখি, এসি কারেন্টের ক্ষেত্রে কিন্তু কি হয় স্যার? ভোল্টেজটা শূন্যে নেমে আসে, তাই তো? তাহলে এখন যখন আপনি এই যে পালসেটিং ডিসিটা যখন এখান দিয়ে ফ্লো হচ্ছে, তখন ক্যাপাসিটর চার্জিং হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য, আর নেগেটিভ হাফ সাইকেলের জন্য ডিসচার্জিং হয়। তাহলে এই চার্জিং ডিসচার্জিং এর মাধ্যমে, ক্যাপাসিটরের চার্জিং ডিসচার্জিং এর মাধ্যমে সে কি করে স্যার? এই যে আপনার পালসেটিং যে এসিটা ছিল, এটাকে এই রকম একটা ডিসিতে কনভার্ট করে। এটা কিন্তু তারপরে স্মুথ ডিসি হয় নাই। সবচেয়ে ভালো ফিল্টার হচ্ছে আপনার পাই ফিল্টার, ঠিক আছে? পাই ফিল্টারটা সবচেয়ে কার্যকর। যে পাই ফিল্টারটা কি করে? আমাদের একদম একটা স্মুথ ডিসি তে কনভার্ট করে দেয়, ঠিক আছে? এই যে স্যার, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, আমি আগেই বলছি। রচনামূলক যদি একটা কমন পেতে চান, এটা অবশ্যই পড়ে ফেলবেন। তো রচনামূলক যদি কমন পেতে চান, অবশ্যই এটা পড়বেন, ঠিক আছে? একটা রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ইউনিট ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে ব্যাখ্যা করো, অর্থাৎ বিভিন্ন অংশের কাজগুলো ব্যাখ্যা করতে হবে, বিভিন্ন অংশগুলোর কাজ আপনাকে ব্যাখ্যা করতে হবে। তো এখানে কি কি থাকে আমরা সবাই জানি। একটা রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে কিছু অংশ থাকে, তাই না? কি কি অংশ থাকে স্যার? প্রথমত হচ্ছে ট্রান্সফরমার থাকে স্যার। প্রথম কথা হচ্ছে স্যার, আমরা ট্রান্সফরমারটা কেন ব্যবহার করি? আমরা সকলে জানি ট্রান্সফরমার কয় ধরনের স্যার বলেন তো? ট্রান্সফরমার হচ্ছে দুই ধরনের, একটা স্টেপ আপ আর একটা হচ্ছে স্টেপ ডাউন। ক্লিয়ার? স্টেপ আপ আর একটা কি? স্টেপ ডাউন। স্টেপ আপ মানে যেটা ভোল্টেজ বাড়াবে, আর স্টেপ ডাউন মানে কি? এটা ভোল্টেজ কমাবে। যেহেতু এসির যে ভোল্টেজটা, এসির ভোল্টেজ কত? 220 বা 240 এরকম একটা ভোল্টেজ থাকে, তাই না? তো আপনার যখন এটাকে এসি তে কনভার্ট করতে যাবেন, অবভিয়াসলি সরি ডিসি তে কনভার্ট করতে যাবেন, তখন কিন্তু আপনাকে ভোল্টেজটা কমাইতে হবে, তাই না? ভোল্টেজটা কি করতে হবে? কমাইতে হবে। তো ভোল্টেজ যখন কমাবেন, সেই জন্য আপনাকে অবশ্যই এখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করতে হবে। স্টেপ ডাউন ট্রান্সফরমার, যে ট্রান্সফরমারের মাধ্যমে আপনি ভোল্টেজটাকে 220 বা 240 যাই থাকুক, সেখান থেকে 12 ভোল্টে রূপান্তর করতে পারেন। তার মানে প্রথমতই আপনার কি লাগবে স্যার? 12 ভোল্টের একটা মানে স্টেপ ডাউন ট্রান্সফরমারটা ব্যবহার করা হয়।
তাহলে এই যে প্রথমত আপনার ট্রান্সফরমার দেখতেছেন, এই ট্রান্সফরমার দ্বারা আমরা কি করতেছি, ভোল্টেজটাকে কমাচ্ছি, ভোল্টেজটাকে রেগুলেট করতেছি। কথা ক্লিয়ার? তাহলে ভোল্টেজ কমাচ্ছে, সেই জন্য আমরা কি করি, একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করি। তাহলে ট্রান্সফরমারটা কাজ শেষ। এরপরে আসেন রেকটিফায়ার। এরপরে আমরা কি দেখতেছি, রেকটিফায়ার। রেকটিফায়ার কি করে স্যার, এসি থেকে ডিসি তে পরিবর্তন করে, মানে একমুখী প্রবাহতে রূপান্তর করবে, ঠিক না? রেকটিফায়ারের কাজই হচ্ছে একমুখী প্রবাহতে রূপান্তর করবে, ঠিক আছে? আপনারা এখানে একটা রেকটিফায়ার দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সো এই যে ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার থেকে এখানে একটা ব্রিজ ওয়েভ রেকটিফায়ার দেখানো হয়েছে। সো এই রেকটিফায়ারের মাধ্যমে আপনার যে এই যে এসি ইনপুটটা ছিল, এই এসি ইনপুট থেকে আপনি এরকম একটা পালসেটিং ডিসি পাবেন, ঠিক আছে? এরকম একটা পালসেটিং ডিসি আপনি পাবেন। সেটার আলোচনা আগের অধ্যায়ে আছে, ব্রিজ ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, সেটা আমি এটা আগের অধ্যায়ে ছিল, তো একটু দেখে নিয়ে, না তো আমরা ক্লাস আছে এটার উপর, অসংখ্য ক্লাস আছে, দেখতে পারবেন, ঠিক আছে? এরপরে ফিল্টার, ফিল্টারের তো আলোচনা করলাম। ফিল্টার কি করবে, যে পালসেটিং ডিসির মধ্যে যে সকল রিপল থাকে, সেই রিপল গুলাকে দূর করে ফেলা, আমরা এইগুলো মাত্রই দেখলাম স্যার। এই যে এরপর হচ্ছে স্যার কি, ভোল্টেজ রেগুলেটর। ভোল্টেজ রেগুলেটর হচ্ছে কি, ইনপুট কারেন্টে যদি আমাদের ভোল্টেজটা আপ ডাউন করে, যাতে আউটপুটে ভোল্টেজটা কোনো আপ ডাউন না করে, একটা স্থির ভোল্টেজ যাতে আমরা পাই, সেজন্য একটা ভোল্টেজ রেগুলেটর আমরা ব্যবহার করে থাকি। সো এইভাবে আপনারা চিত্রটা যদি অঙ্কন করে দেন, একদম ফুল একটা মার্কস পাবেন। ওকে, সেই হচ্ছে বিষয়। চলেন ওই যে একটু আগে যেটা আলোচনা করছিলাম সেটা এখন আলোচনা করি। এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে একটা ব্রিজ ওয়েভ রেকটিফায়ারের, একটা ব্রিজ রেকটিফায়ারের সার্কিট অঙ্কন করে ইনপুট আউটপুট ওয়েভ ফর্ম সহ কার্যপ্রণালী বর্ণনা করো। আচ্ছা, আপনার এখান থেকে এসি কারেন্টটা প্রবাহিত হচ্ছে, তাই না? এখন দেখেন এসি কারেন্টের ক্ষেত্রে কিছু বিষয় আছে। এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, এটা নেগেটিভ। এই যে এইটুকু হচ্ছে পজিটিভ হাফ সাইকেল। তার মানে এই যে ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমার দিয়ে একবার পজিটিভ হাফ সাইকেল যাবে, আরেকবার নেগেটিভ হাফ সাইকেল যাবে, ঠিক আছে? এটা ধরেন D1, এটা D2, D3। আচ্ছা, আমি একটু বিষয়টা বলি। এখানে এখানে চারটা কি থাকে স্যার, চারটা ডায়োড থাকে। তার মানে অবশ্যই 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 স্যার, এখানে চিত্রটাই ঝামেলা করতেছে। হ্যাঁ, চিত্রটাই ঝামেলা করতেছে, চিত্রটা থাকলে তো ভালো করে বুঝাই দেওয়া যেত। আচ্ছা, আমি একটু সিম্পলি তা বুঝাই দিই। চিত্র যেরকমই থাক, আমার চিত্রটা খেয়াল নাই। এটা ধরেন D1, এটা ধরেন D2, এটা D3। চিত্রটা থাকলে ভালো হতো, চিত্রটা এখানে উল্টাপাল্টা লাগতেছে। না, এটা অন্য সময় এটা বুঝাই দেবো না। হ্যাঁ, চিত্রটা গোলমাল লাগাছে, আপনাদের ভুল পড়ানোর দরকার নেই। তাহলে অন্য একটা জিনিস করি আমরা। আচ্ছা, বাইপোলার জাংশন ট্রানজিস্টর নিয়ে যদি একটু কথা বলি স্যার। আমি অন্য একটা ক্লাসে আপনাদেরকে এই ব্রিজ রেকটিফায়ারের কাজগুলো বুঝাই দেবো না, আর এটার উপর আমার ইউটিউবে ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। হ্যাঁ, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, তাই না? বাইপোলার জাংশন ট্রানজিস্টর নিয়ে একটু কথা বলতে চাই। এখানে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে পিএনপি ট্রানজিস্টরের জন্য কারেন্ট প্রবাহের কৌশল বর্ণনা করো। পিএনপি ট্রানজিস্টরের জন্য কারেন্ট প্রবাহের কৌশল বর্ণনা করো। পিএনপি অথবা এনপিএন, ঠিক আছে? এনপিএন ট্রানজিস্টরের জন্য আমাদের কারেন্ট প্রবাহের যে কৌশলটা আছে সেটা বর্ণনা করতে বলে। এখন এই যে আমরা ট্রানজিস্টরের কথাটা বলি, এই ট্রানজিস্টরটা আসলে কি কাজ করে স্যার? ট্রানজিস্টর লাইক এ সুইচ, তাই না? ট্রানজিস্টর কি কাজ করে স্যার? একটা সুইচের মতো কাজ করে। আমরা যখন ট্যাবের এই যে কল দেখি না, সেখানে কি করা যায় স্যার? সোর্স থেকে যে পরিমাণ পানি আসে, আপনি যে একটা ট্যাপ দেখেন, তো এই যে আমাদের এই সুইচটা আছে, এটা ইনপুট, এটা আমরা আউটপুট দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সুইচ। তো এই সুইচটা কন্ট্রোল করে আপনি কি করতে পারবেন, এই যে পানির ইনপুট আউটপুটটা আছে এটাকে কন্ট্রোল করতে পারবেন। ঠিক একই কাজ কি করা হয় এই ট্রানজিস্টরের মাধ্যমে করা হয়, ঠিক আছে? এখানে তার তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে ইমিটার, ইমিটার ইমিটার মানে হচ্ছে যেটা থেকে নির্গত হয়। আর এটা হচ্ছে বেস, যেটা দ্বারা আপনি কন্ট্রোল করেন। আর এটা হচ্ছে কি স্যার, কালেক্টর, যেটা হচ্ছে কি স্যার, সংগ্রহ করে। আর এটা হচ্ছে কি স্যার, কালেক্টর, যেটা কি কাজ করে স্যার, সংগ্রহ করে থাকে, তাই না? তাহলে আমাদের এখানে কি হবে স্যার, ইমিটর থেকে, ইমিটরটা বেশি পরিমাণে ডোপিং করানো থাকে। সো বেশি পরিমাণে ডোপিং করানোর কারণে এখানে ইলেকট্রনের পরিমাণও বেশি থাকে। স্যার এই যে স্যার ইমিটর থেকে ইলেকট্রন গুলা কোথায় যাবে স্যার, কালেক্টরের মধ্যে যাবে। এবং কালেক্টরে কি স্যার, জায়গাটা অনেক বড় থাকে, সেজন্য সেটাকে স্টোর করে রাখতে পারে। যেহেতু সংগ্রাহক, অবশ্যই কি হবে স্যার, তার স্টোর হাউসটা বড় থাকবে। এবং এই বেসের যেটা বেস আছে স্যার, এই বেস হিসাবে পিটার একটা সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়ে থাকে,
যেটাকে অল্প পরিমাণ ডোপিং ব্যবহার করানো হয়, মানে প্রয়োজন অনুসারে আপনি অল্প ডোপিং করবেন, বেশি ডোপিং করবেন, ঠিক আছে। যদি আপনার প্রবাহ বেশি প্রয়োজন হয় তাহলে আপনি অল্প পরিমাণ ডোপিং করবেন যাতে এখানে প্রবাহটা বেশি পাওয়া যায়। সেই হচ্ছে বিষয়টা। তারপরে এখানে স্যার একটা রচনামূলক প্রবাহ, রচনামূলক আপনারা পড়ে ফেলবেন এখান থেকে, যেটা হচ্ছে এটা পরীক্ষায় থাকবেই স্যার, একটা পিএনপি অথবা এনপিএন ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহের কৌশল। এটা পরীক্ষায় আসার সম্ভাবনাটা সবচেয়ে, হ্যাঁ জাহিন চিত্র ভুল আছে সেই জন্য আমি পড়াই নাই, ভুল পড়ানোর কোনো দরকার নাই, সেই জন্যই। সো এটা আমি অন্য সময় একটা ক্লাসে এসে বলে দিব, অথবা আমার আপনারা আমাদের পেজ অথবা আমাদের যে অ্যাপস আছে অ্যাপসের মধ্যে আমার এটার উপর ভিডিও পাবেন, সেটা আপনারা দেখে নিন, অথবা আমার কাছে ড্রাইভ লিঙ্ক আছে, আমি সেটা আপনাদেরকে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে বায়াসিং, ঠিক আছে, বায়াসিংটা পড়বেন এখান থেকে, ভিজিটি আর বায়াসিং এর নিয়মগুলো স্যার, ঠিক আছে, বায়াসিং এর নিয়ম, বায়াসিং এর মেথড গুলো। তারপরে হচ্ছে ট্রানজিস্টরের বৈশিষ্ট্য, এখান থেকে আমরা পড়বো হচ্ছে স্যার, এটা একটু ভালো করে পড়বেন আপনারা, ট্রানজিস্টরের বিভিন্ন প্রকার সংযোগ পদ্ধতি এবং চিত্র সহ সংক্ষেপে দেখাও এটা, ঠিক আছে, এটা পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো আমরা 7 অধ্যায় পর্যন্ত আলোচনা করলাম, প্রথম দিকে 2 আর পরে হচ্ছে 3-4টা অধ্যায় নিয়ে আলোচনা করলাম, বাকি যে অধ্যায়গুলো আছে এগুলো ইনশাল্লাহ জুম কোনো একটা ক্লাসে আমরা সমাধান করে দিব। আর এই যে সুপার সাজেশনের এ টু জেড বিষয়গুলো আছে, এই এ টু জেড বিষয়গুলো আমরা হয়তো অন্য কোনো একটা ক্লাসে আপনাদের সাথে পুরোদমে আলোচনা হবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ সামনে কোনো ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।